আমার স্ত্রী তার বাপের বাড়িতে গিয়ে রাতে থাকবে, এই ব্যাপারটা আমার মোটেও পছন্দ নয়। এতও যদি মা বাবাকে দেখার প্রয়োজন হয়, তাহলে সকালে যাবে, বিকালে চলে আসবে। রাতে থাকার তো কোনো প্রয়োজন দেখি না। সকাল থেকেই আমার স্ত্রী বাপের বাড়ি যাওয়ার বায়না করছে। সেই সুবাদে সকালের নাস্তায় আলু পরোটা আর কষা মাংস বরাদ্দ হয়েছে। প্লেটে খাবার দিতে দিতে অনুরাধা বলল, আজ কিন্তু আমি মায়ের কাছে যাব। মাকে অনেক দেখতে ইচ্ছে করছে। কতদিন হয়ে গেল মাকে দেখি না। আলু পরোটা ছিঁড়তে ছিঁড়তে বললাম, কই, রাতেও তো ভিডিও কলে মাকে দেখলে। এর থেকে যদি বলো যে আব্বুকে দেখো না, মেনে নেওয়া যেত। এমন মিথ্যে কথা বললে কি আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারি বলো? টেবিলের ওপর খুব জোরে কিছু রাখার শব্দ হলো। অনুরাধা সেই মায়ের বাটিটা টেবিলের ওপর রেখে রান্নাঘরের দিকে হাঁটা ধরালো। মাঝে মাঝে ইচ্ছে হয় টেবিলকে জিজ্ঞেস করি, বাবা তুই আমাকে অভিশাপ দিস না তো? আমার জন্যই অনুরাধা তোর ওপর বাটি প্লেট দিয়ে এত জোরে আঘাত করে। টেবিলের কথা চিন্তা করা বাদ দিয়ে নিজের খাওয়ায় মন দিলাম। মেয়েটার রান্নার হাত বেশ দারুণ। খাওয়া শেষ করে অনুরাধা ডাক দিলাম। 2-3 ডাক দেওয়ার পর কেউ জোরে চিৎকার করে বলল, কি বলবে বলো, আমি কালা হয়ে যাইনি এখনো। আমি মুচকি হেসে ওর হাতে 500 টাকার একটা নোট দিয়ে বললাম, বিকালে বাড়ি চলে আসবে, রাতে কিন্তু থাকা যাবে না। অনুরাধা মুখ বেঁকিয়ে চলে গেল। আমিও মুচকি হেসে অফিসে চলে গেলাম। বাড়ি থেকে অফিস যেতে 25 মিনিট সময় লাগে হয়তো। অফিসে পৌঁছানোর আগেই বউয়ের কল। আচ্ছা আমি রওনা দিচ্ছি, ফ্রিজে খাবার রাখা আছে, প্রয়োজন হলে গরম করে খেয়ে নিন জনাব। রাতে খাওয়ার জন্য তুমি শাশুড়ি মায়ের রান্না করা খাবার নিয়ে আসবে, রাতে থাকার কথা চিন্তাও করবে না বলে দিলাম। কি একটা বর আমার, কল রিসিভ করে সালামও দেয় না। সাবধানে যেও। ওনার আমার সাথে কোথাও যেতে গেলে ঘন্টাখানেক সময় লাগে রেডি হতে, অথচ এখন দেখো, বুঝি না সব মেয়েরা এমন নাকি শুধু বউরাই এমন। বিকালের দিকে বাড়ি ফিরে দেখলাম অনুরাধা এখনো বাড়িতে আসেনি। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে নয়তো ঝড় আসবে। সব কিছু গুছিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা দেব বলে ঘর থেকে বের হলাম। আজ অনুরাধা কিছুতেই আসবে না। এ মেয়ে বাপের বাড়ি গেলে আসতেই চায় না, প্রতিবার আমাকে গিয়ে নিয়ে আসতে হয়। এবারও হয়তো একা আসবে না, আমাকেই যেতে হবে। তাছাড়া এমন দিনে শাশুড়ির হাতের কষা মাংস আর খিচুড়ি মিস করাও ঠিক হবে না। ঘর থেকে বের হতে পাশের ফ্ল্যাটের কাকিমা বললেন, এই ঝড় বৃষ্টি আসবে এমন সময় কোথায় যাও? এই তো কাকি, শ্বশুরবাড়ির দিকে। অনুরাধা সকালে গেল, তাই আমি এখন। কি বউ পাগলা ছেলে রে বাবা তুমি! একদিনও বউ ছাড়া থাকা যায় না? যে মানুষটা আমাকে গুছিয়ে রাখে, তাকে ছাড়া থাকি কি করে বলুন তো? কাকিমা মুখ বেঁকিয়ে চলে গেল। আমি মুচকি হেসে রওনা দিলাম। আকাশে মেঘের পরিমাণ বাড়ছে, চারিদিকে সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসছে। এমন দিনে খিচুড়ি মিস করাই যাবে না। বাজার থেকে আধা কেজি ডাল আর 1 কেজি মাংস কিনে নিলাম। মানুষ শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যায়, আমি এই সব নিয়ে যাচ্ছি। শ্বশুর শাশুড়ি ডায়াবেটিস হলো কিনা সেদিকে নজর রাখা দরকার আজকাল। আমার এই স্বভাবটার জন্য প্রায় সকলেই আমাকে নিয়ে সমালোচনা করে, আমি নাকি বউ পাগলা, আরও কত কি। কিন্তু মধ্যবিত্ত পরিবারের লোকেদের যে চাইলেই মাংস আর খিচুড়ি খাওয়া সম্ভব হয় না, তা আমি বুঝি। এত বিবেকহীন এখনো হয়ে পারিনি। পৌঁছাতে পৌঁছাতে চারিদিকে অন্ধকার হয়ে এলো। শালাবাবু তার বোনকে বলছে, আপু, তোর বর আজ আর আসবে না। কেন শালাবাবু, আমি আসলে বুঝি তুমি অখুশি হয়ে যাও? দেখ আপু, তোর বউ পাগলা বর এসে গেছে। তুমিও বউ পাগলা হবে শালাবাবু, আমার বাতাস লাগছে যে। শাশুড়ি মা দৌড়ে এলেন, সকলের সাথে কথা বলছিল, কিন্তু এর মাঝে অনুরাধা নীরবতা, আর ওর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা স্পষ্ট চোখে পড়েছে। অনুরাধা, তুমি আমার প্রিয়জন, তবে তার থেকেও বেশি প্রিয়জন। তুমি না থাকলে আমি সকালে নিশ্চিন্ত হয়ে 5 মিনিট বেশি ঘুমাতে পারি না। 3 বেলা সাজানো খাবারও জোটে না। মা বাবা হারা এতিম ছেলেকে তোমার মতো করে কেউই আগলে রাখে না, তাই তোমাকে ছাড়া থাকতেও মন চায় না। মনে মনে কথাগুলো বললাম। ও মা, অনুরাধা আমার দিকেই তাকিয়ে আছে, বুঝে গেল নাকি কি বললাম?